হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রিলিমসে যে কোশ্চেনটা হয়েছিল, পরীক্ষাটা হয়েছিল, তার প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে এক্স ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে 5 বছর আগে যে অনুপাতটা ছিল সেটা যদি প্রথমে লিখি, তাহলে সেটা আমাদেরকে দেওয়া ছিল 5:7। তাহলে এটা 5:7 এবং 5 বছর পরে বা বর্তমান বয়স হচ্ছে 3:4। এই 3:4 যেটা এসছে, সেই যে বয়সের যে রেশিও বৃদ্ধি বা হ্রাস হয়েছে সেটা সমান হয়েছে কিনা সেটা প্রথমে আমরা দেখব। তো প্রথমে 5 ইউনিট থেকে হয়েছে, এক্সের বয়স হয়েছে 5 ইউনিট থেকে 3 ইউনিট, মানে এখানে চেঞ্জ হয়েছে 2 ইউনিট। আর ওয়াইয়ের বয়স হয়েছে 7 ইউনিট থেকে 4 ইউনিট, মানে এখানে চেঞ্জ হয়েছে 3 ইউনিট। কিন্তু এখানে চেঞ্জটা আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে কী করতে হবে, এক জায়গায় 2 এক জায়গায় 3 আছে, তো সেটাকে সমান করতে গেলে আমরা দেখব যে 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত, 1 ইউনিটের। আর 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত হয়েছে, 2 ইউনিটের। তাহলে আমরা উপরে যে অনুপাতটা পাবো সেটার মধ্যে গ্যাপ পেলাম 2 ইউনিট এবং নিচের যে অনুপাত সেটার মধ্যে গ্যাপ পেলাম 1 ইউনিট। তাহলে এইটার সাথে কী করব, উপরের যে অনুপাত সেটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব এবং নিচের যে অনুপাত সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপরে আমাদের নতুন যে অনুপাত সেটা কত হবে, উপরে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5:7 আসবে। আর নিচে যদি দুটো অনুপাতকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একটা আসবে 6 এবং একটা আসবে 4 2 8, অর্থাৎ 8। তো এবার দেখো আমাদের অনুপাতটা সমান হবে, অর্থাৎ 5 থেকে 6 হয়েছে, এক্সের যে বছর বা বয়স সেটা 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, এবং ওয়াইয়ের যে বয়স সেটা 60 থেকে 1 হয়েছে, মানে এটা হচ্ছে 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। এই 1 ইউনিট বৃদ্ধি পাওয়া মানে আমাদেরকে বলেছে 5 বছর তাদের বয়সটা এগিয়ে গেছে। তাহলে 5 বছর হচ্ছে আমাদের 1 ইউনিটের মান। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5 বছর। বলেছে ওয়াইয়ের বর্তমান বয়স কত, তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত, উপরের যে অনুপাতটা সেটা ধরেছিলাম 5 বছর আগের, এবং নিচের যে অনুপাতটা সেটা আমরা 5 বছর পরের, অর্থাৎ বর্তমান বয়স ধরেছিলাম। তাহলে এখন ওয়াইয়ের অনুপাত কত, এখন আমাদের 4 অনুপাত নিলে হবে না, এখন আমাদের নিতে হবে 8 অনুপাত যেটা আছে সেটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 বছর হয় তাহলে ওয়াইয়ের বয়স 8 ইউনিট। তাহলে 5 × 8 হয়ে যাবে 40 ইয়ার্স, অর্থাৎ ওয়াইয়ের যে বর্তমান বয়স সেটা হবে 40 বছর। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার হবে। তো এখানে আমাদের 1728 যে সংখ্যাটি দেওয়া আছে সেটাকে আমরা বর্গমূল যদি করার চেষ্টা করি তাহলে দুটো দুটো করে প্রথমে গ্রুপ করব। তাহলে 17 আছে, 17কে কত দিয়ে আমরা বর্গমূল করতে পারি, তো এখানে যদি আমরা 4 দিয়ে দিই তাহলে 4 4-এ কত হয়, 16 হয়। তাহলে সেটা হচ্ছে 17 কাছাকাছি। তাহলে এখান থেকে 17 থেকে যদি 16 মাইনাস করি তাহলে 1 2 এবং 8, 128 আমাদের রিমাইন্ডার থাকলো। এরপরে 4-এর ডবল এখানে কত হয়, 8। এবার যদি আমরা 8-এর পর যদি 1 বসাই তাহলে এটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে এটা হবে 81। তাহলে এখানে 81 বসবে। এবার যদি 1-এর জায়গায় যদি 2 বসাই তাহলে 82 গুণিত 2 হবে, তার মানে এটা হবে 4 আর এটা হবে 164। তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে হবে 164। এবার এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যদি আমাদের এখানে 164 বা 164 বসাতে পারতাম তাহলে হচ্ছে আমাদের যে 1728 সংখ্যাটি দেওয়া ছিল সেটা পূর্ণবর্গ হয়ে যেত, কিন্তু আমাদের এখানে 164টা বসালে আমাদের নেগেটিভ রিমাইন্ডার থাকবে। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে 128 যে সংখ্যাটা ছিল তার সাথে আর কত যোগ করলে আমরা 164 পাবো। তাহলে আমাদের 164 যদি বসাতে পারতাম তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমরা দেখব 164 থেকে যদি 128 মাইনাস করি তাহলে এটা হয় 6 আর এটা হয় 3, অর্থাৎ এই সংখ্যাটি অর্থাৎ 1728-এর সাথে যদি আর 36 আমাদের অ্যাড থাকতো বা অ্যাড যোগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে এখানে 128-এর জায়গাতে 164 আসতো, আর এখানে 164 82 ইন্টু 2 করলে আমাদের 164 পেতাম, তাহলে আমাদের সংখ্যাটি ভাগ চলে যেত, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 36, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 3, 680 টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে এখান থেকে বি কত টাকা পাবে। তো এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, যেখানে আমাদেরকে বলেছে এ বি এর কত অংশ পায়, 2/3 অংশ। তাহলে এ = 2/3 ইন্টু বি। তাহলে এখান থেকে বিটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে এ বাই বি = 2/3 আমরা লিখতে পারি। তারপরে বলেছে বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি সি এর কত অংশ পায়, 1/4 অংশ পাই। তাহলে এখান থেকে একই রকমভাবে যদি সিটাকে নিচে নিয়ে আসি তাহলে বি বাই সি আমরা পাই 1/4। এবার এখানে দুটো অনুপাতে বা দুটো ভগ্নাংশের মধ্যে বি কমন আছে, তাহলে বিকে দুদিকে সমান করব। বাঁ দিকের যে এ বাই বি আছে সেখানে বি এর ভ্যালু আছে 3 আর ডান দিকে আছে বি এর ভ্যালু 1। তাহলে পরের সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে বি হবে 3 আর সি আমরা লিখতে পারি 3 4 12। এবার এখান থেকে যদি আমরা এ বি এবং সি এর যে রেশিও সেটা যদি বার করার চেষ্টা করি তাহলে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা পাই এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে দুটোর ক্ষেত্রে কমন তাহলে 3 আর সি মানে হচ্ছে
12। এবার বলেছে যদি এই অনুপাতে 680 টাকা ভাগ করা হয় তাহলে বি কত টাকা পাবে। তাহলে বি অনুপাতে কত টাকা পাচ্ছে 3 ইউনিট, আর টোটাল যে আমাদের আনুপাতিক সমষ্টি সেটা কত 12 + 3 হচ্ছে 15 + 3 হচ্ছে 17। তাহলে এটা বি হচ্ছে 17 ইউনিটের মধ্যে 3 ইউনিট পাচ্ছে, কিন্তু আমাদের এখানে 17 ইউনিট তো বলেনি, আমাদেরকে বলেছে 680 টাকা। তাহলে এইটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে 680 দিয়ে। তাহলে এইটা 17 দিয়ে যদি 680 কাটি তাহলে 4 17 হয় 68, 17 দিয়ে 34, এটা হয় 4 দিয়ে, আর 0 হচ্ছে 40, তাহলে এটা 340 হচ্ছে 120 টাকা হচ্ছে বি এর ভাগ, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 4 বলেছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত হবে। তো এটা একদম সহজ অঙ্ক, যেখানে আমাদের বলেছে 35% ভ্যালু যদি 91 হয় তাহলে আমাদের সংখ্যাটি মানে আমরা কত লিখতে পারি, টোটাল সংখ্যা 100% হয় তাহলে 100% ভ্যালু কত হবে 91 ডিভাইডেড বাই 35 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে 35 কাটলে হয় 7, আর 5 দিয়ে 100 কাটলে হয় 20, আর 7 13 হয় 91। তাহলে আমরা কত পেলাম 13 মাল্টিপ্লাইড বাই 20 মানে হয় 13 দুগুণে 26। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সংখ্যাটি হয়ে যাবে 260, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5 বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 রিমাইন্ডার বা অবশিষ্ট থাকে। তো এখানে আমাদেরকে দেখতে হবে সংখ্যাটিকে ভাগ করতে হবে কত দিয়ে 3, 5, 7 এবং 9 দ্বারা। তার মানে সংখ্যাটি হচ্ছে 3, 5, 7 এবং 9 এর হচ্ছে লসাগু হবে। তাহলে এগুলোর লসাগু যদি আমরা বার করি তাহলে এলসিএম কত হবে, এলসিএম হবে 9 গুণিত 7 গুণিত 5, আর এই 3টা যেহেতু 9 এর মধ্যে আছে তার জন্য 3টাকে আমরা ডবল কাউন্টিং করব না। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসে 315। এবারে 315 যে লসাগুটা আসলো সেই লসাগুটাকে আমাদের কত সংখ্যায় নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে 315কে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 3150 হয়। এইটাকে যদি আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করি, 30 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 9000-এর কাছাকাছি আসবে এবং সেটা হয় 9450। এবার এখানে দেখো আমাদের সংখ্যার রেঞ্জটা আরও আছে। তাহলে এইটাকে যদি আমরা 31 দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে 31 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয়, মাল্টিপ্লাইগুলো করে দেখবে তাহলে এইটা হয় 9765। এবার এইটাকে যদি আমরা 32 দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে 10,000-এর রেঞ্জে চলে আসবে, অর্থাৎ এটা আমাদের 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। যেহেতু আমাদেরকে 4 অঙ্কের সংখ্যা নিতে বলেছে তার জন্য আমরা 31 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পেলাম অর্থাৎ 9765 সেটাকে আমরা কনসিডার করব। এবার আমাদের বলেছে এইটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা, যেটা হচ্ছে 315 লসাগু হবে। অর্থাৎ 315 লসাগু মানে 315কে 3, 5, 7, 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে 9765কেও আমাদের 3, 5, 7, 9 দ্বারা ভাগ করা যায়। এবার একটা বোঝার জিনিস আছে, যেটা হচ্ছে আমাদেরকে শুধু যে সংখ্যাটি ভাগ করা যায় সেই সংখ্যাটি বার করতে বলেনি, আমাদেরকে বার করেছে এমন একটা সংখ্যা যেটাকে ভাগ করলে 1, 3, 5 এবং 7 অবশিষ্ট থাকে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 1 অবশিষ্ট থাকে, মানে 3 - 1 = হচ্ছে 2, 5 - 3 এটা মানে হচ্ছে 2, 7 - 5 এটা মানে হচ্ছে মাইনাস করলে 2 এবং 9 - 7 এইটা মানে হচ্ছে 2। অর্থাৎ আমরা লসাগুর মাল্টিপ্লিকেশন করে যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা থেকে যেহেতু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট অর্থাৎ যে গ্যাপটা যেটাতে ভাগ করছিলাম এবং অবশেষের মধ্যে যে গ্যাপটা সেটা প্রত্যেক ক্ষেত্রে 2 এসছে, তাহলে যেই সংখ্যাটা আমরা লসাগুকে মাল্টিপ্লাই করে পেয়েছি সেটার সাথে আমরা যেই গ্যাপটা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সেই যে আমাদের সংখ্যাটা চেয়েছিলাম সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 9765 থেকে যদি 2 বাদ দিই তাহলে এইটা আমরা পেয়ে যাব 9763। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সিতে আমাদেরকে দেওয়া আছে। তো এইটা একটু বোঝার কনসেপ্ট। যদি আমাদেরকে এরকম অবশেষ থাকে সেটা বলে তাহলে আমরা প্রথমে এলসিএম বার করব, এলসিএম আর মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা সেই সংখ্যার কাছাকাছি যাব এবং সেই সংখ্যার কাছাকাছি যখন গেলাম তখন যে আমাদেরকে যেই সংখ্যাগুলোতে ডিভাইড করতে বলেছিল সেই সংখ্যাগুলোর ডিভাইড করার পরে যে অবশেষটা থাকবে তাদের গ্যাপ করব, যদি গ্যাপটা সমান হয় তাহলে সেই যে গ্যাপটা সেটা আমরা যেই সংখ্যাটি পেলাম সেই সংখ্যা থেকে মাইনাস করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে অপশন নাম্বার সি 9763 হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন বলেছে √2x এর 5% যদি 0.01 হয় তাহলে x এর ভ্যালু কত হবে। তো এখানে আমাদের সমীকরণটা যা দেওয়া আছে অর্থাৎ √2x, এখানে রুটটা হচ্ছে রুটের ভেতর হচ্ছে 2 এবং x দুটোই আছে, এর 5% মানে আমরা লিখতে পারি কত 5 ডিভাইডেড বাই 100 এটা দশমিকটা যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে 1/100 হবে। তাহলে এর দিককার 100 আর দিককার 100 যদি কাটি তাহলে এদিকে পাবো √2x 5টা এদিকে গুণ ছিল তাহলে এদিকে গেলে 1/5 হবে। এবার দুই দিকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, বর্গমূল করলে এদিকে রুটটা উঠে যাবে, তাহলে এদিকে হবে 2x ওদিকে হবে 1/25। তাহলে 1/25 যদি হয়
তাহলে এখানে এক্স ইজিকলটা আমরা লিখতে পারি কত, 1 ডিভাইডেড বাই 25কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এদিকে হয়ে যাবে 50। তাহলে এক্স ইজিকলটু কত হবে, এক্স ইজিকলটু এইটা করার জন্য যদি আমরা উপর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে থেকে 2 আর নিচে 50কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার জন্য আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে 2কে যদি 100 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে এইটা হয়ে যাবে 0.02, অর্থাৎ এইটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নম্বর 7 বলেছে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। তো এইটা আমরা মিশ্রণ অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে করব, যেটা আমরা কত টাকা পরিমাণে চা মিশিয়েছি। একটা চা ছিল আমাদের প্রথম চা 15 টাকা কেজি এবং দ্বিতীয় ধরনের যে চা সেটা ছিল 20 টাকা কেজি। এবার এই দুটো মিশিয়ে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে, সেটা হচ্ছে 16.5 টাকায় আমাদেরকে বিক্রি করতে হবে। তাহলে এদের রেশিওটা কত হবে, তো এই রেশিওটা বার করার জন্য আমাদের দেখো 20 থেকে 16.5 যদি মাইনাস করি, তাহলে এটা হয় 3.5, এইদিকে বসাবো, এবং 16 থেকে যদি 15 মাইনাস করি, তাহলে এইটা আমরা পাই 1.5। তাহলে এইটা যে পেলাম সেইটা হচ্ছে আমাদের যে মিশ্রণ, অর্থাৎ এইটা হচ্ছে 15 টাকা কেজি দরে চায়ের মিশ্রণ যে অনুপাত সেইটা, আর এটা 20 টাকা কেজি দরে চায়ের যে মিশ্রণ মেশাতে হবে সেইটার এটা অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কাটাকাটি করে যদি করি 3.5 এবং 1.5-এর মধ্যে, তাহলে দশমিক যদি তুলে দিই, তাহলে 35 এবং 15 হয়। 35কে যদি 5 দিয়ে কাটি, তাহলে পাই 7, এবং 15কে যদি 5 দিয়ে কাটি, তাহলে এখানে পাই 3। তাহলে আমাদের 7:3 হয়ে যাবে সঠিক উত্তর, যে মিশ্রণে 15 টাকা কেজি দরের এবং 20 টাকা কেজি দরের চাগুলিকে মেশাতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 7:3। কোশ্চেন নাম্বার 8 বলেছে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো এখানে আমাদেরকে বলেছে দুটি ট্রেন পরস্পরের দিকে আসে, তার মানে কি হয়, তাদের যে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক যে গতিটা সেটা পরস্পরের সাথে যোগ হয়ে যায়। তাহলে একটার গতি যদি 42 কিলোমিটার পার ঘন্টা আর আরেকটার গতি 48 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 42 আর 48 যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে তাদের যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ সেটা আমরা পাই কত, 90 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে আমাদেরকে মিটারে দৈর্ঘ্য দেওয়া ছিল, তাহলে 90 কিলোমিটারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে এটাকে 5-18 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 18 দিয়ে 90 কাটলে 5 হবে। তাহলে এটা গতিবেগটা আমাদের রিলেটিভ যে স্পিডটা সেটা হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো পরস্পরকে অতিক্রম করা মানে হচ্ছে নিজেদের দৈর্ঘ্যের যে যোগফল সেটাকে অতিক্রম করা। তাহলে এখানে 137 আর 163 এই দুটো যদি যোগ করা হয়, তাহলে এটা হয় 300 মিটার, অর্থাৎ এখানে টোটাল দূরত্ব যেটা তারা অতিক্রম করবে দুজনে মিলে, সেটা হচ্ছে তাদের দূরত্বের যোগফল, যেটা হচ্ছে 300 মিটার। তাহলে আমরা টাইম ইজিক্যাল টু কী পাবো, টাইম ইজিক্যাল টু টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে 300 মিটার ডিভাইডেড বাই টোটাল স্পিড ডিভাইডেড বাই স্পিড, যেটা হচ্ছে আমাদের 25 মিটার পার সেকেন্ড। তাহলে 25 দিয়ে যদি 300 কাটি, তাহলে এটা হয় 12 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 12 সেকেন্ড, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 যদি √2n = 64 হয়, তাহলে এখানে n এর ভ্যালু কত। তো এখানে অঙ্কটা আছে এরকম যে রুটের ভিতরে 2n মানে 2 এর পাওয়ার আছে n = আমাদেরকে দেওয়া আছে 64। তাহলে এখানে n এর ভ্যালুটা কত হবে। তো আমরা দুই দিকে যদি বর্গ করি, তাহলে কী হবে দেখো, বর্গ বা স্কোয়ার করলে এদিকে বর্গ স্কোয়ার আর রুটটা যদি কেটে যায়, তাহলে এখানে থাকে 2n = এদিকে আমরা লিখতে পারি 64 মাল্টিপ্লাইড বাই 64। এবার 64 যেটা আছে সেটাকে আমরা 2 এর বেস হিসেবে কী করে লিখতে পারি, দেখো 64কে আমরা লিখতে পারি 8 মাল্টিপ্লাইড বাই 8, আর 8 মানে আমরা লিখতে পারি 2^3, আর এটাও লিখতে পারি 2^3। তাহলে 2^3 আর 3 যদি অ্যাড করি, তাহলে এটা হয়ে যাবে 2^6, মানে 64কে আমরা লিখতে পারি 2^6 হিসেবে। তাহলে একটা 64কে যদি 2^6 লিখি, তাহলে আরেকটা ওকে 2^6 লিখবো। তাহলে এদিকে দেখো বাদিকে 2n আমাদের এখানে বেস হচ্ছে 2, আর বেসের যদি একই থাকে, তাহলে উপরে পাওয়ারগুলো পরস্পরের সাথে যোগ হয়ে যায়। তাহলে এখানে 6 + 6 হয়ে যাবে 12। তাহলে এখানে যদি আমরা উভয় সাইড যদি কম্পেয়ার করি, তাহলে এখানে দেখো 2n এবং 212কে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে বেসটা পরস্পরের সাথে সমান আছে। তাহলে এখানে আমরা n = লিখতে পারি 12। তাহলে এখানে n এর ভ্যালু হয়ে যাবে 12, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 10 একটি ঘুড়ি এবং একটি লাটাইয়ের দাম একসাথে হচ্ছে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে যদি 1 টাকা বেশি হয়, তাহলে ঘুড়ির দাম কত। তো এখানে দেখো আমরা সিম্পল যে সমীকরণ গঠন করে অঙ্কটা যদি সমাধানের চেষ্টা করি, তাহলে এখানে ঘুড়িটাকে যদি আমরা এ ধরি বা ঘুড়ির দাম যদি এ ধরি এবং লাটাইয়ের দাম যদি বি ধরি, তাহলে আমাদেরকে দেওয়া আছে ঘুড়ি এবং লাটাইয়ের দাম একসাথে হচ্ছে 1 টাকা 10 পয়সা। তাহলে এটাকে পয়সাতে যদি কনভার্ট করি, যেহেতু অ্যান্সারটা আমাদের পয়সায় চেয়েছে, তাহলে 1 টাকা 10 পয়সা মানে 1 টাকা মানে 100 পয়সা, তার সাথে 10 পয়সা মানে হচ্ছে এটা 110 পয়সা। তাহলে এখানে বলতে পারি যে একসাথে বলেছে দাম, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ ঘুড়ি প্লাস লাটাইয়ের দাম আমাদেরকে দেওয়া আছে 110 পয়সা। এবার বলেছে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, লাটাই মানে আমরা ধরেছি বি, তাহলে বিটা
এ থেকে অর্থাৎ ঘড়ি থেকে কত টাকা বেশি, 1 টাকা বেশি, সেই 1 টাকাকে আমরা পয়সা লিখতে গেলে 100 পয়সা লিখব। তাহলে এইটা যদি মাইনাস করি তাহলে এখানে বি এর আগে মাইনাস, এ এর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস করলে হবে প্লাস, আর এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানকার বি আর উপরের বি নিচের বি যদি কাটি তাহলে এখানে আমরা পাবো 2a ইজ ইকুয়াল টু 110 থেকে যদি 100 মাইনাস করি তাহলে এখানে পাবো 10। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 পয়সা, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 11 বলেছে 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5 এরকমভাবে একটা সিরিজ চলছে 1 - 1/100 পর্যন্ত। তো এইটার মান কী হবে? তো এটা হচ্ছে কমন আমাদের কোশ্চেন, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় আসতেই থাকে। তো আমরা প্রথমে কি করব, যে প্রথম টার্মটা কীভাবে আমরা ইকুয়েট করে লসাগু করে ভগ্নাংশটা আনছি সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব, তারপর আমরা সেটাই রিপিট করে দেবো। তাহলে প্রথম আমাদের যে টার্মটা ছিল সেটা ছিল 1 - 1 এর 3, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের 3 লসাগু হবে, তাহলে উপর হবে 3 - 1 ইজ ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারি 2 এর 3। একই রকমভাবে সেকেন্ড যে টার্মটা আছে সেটাকে উপরে 4 লসাগু হবে, 4 - 1 মানে হচ্ছে 3, তাহলে এইটা হবে 3 এর 4, তারপর এটা হবে 4 এর 5। তাহলে এইটাকে আমরা যদি এরকমভাবে করি, এরকমভাবে যদি আমরা সিরিজটা কমপ্লিট করি, তাহলে সিরিজটা কমপ্লিট করলে আমরা কী লিখতে পারি দেখো। তো প্রথম টার্মটার জন্য আমরা লিখতে পারি 2 এর 3, তারপর এটা লিখতে পারি 4 আর -1 মানে 3/4, তারপরেরটা আমরা লিখতে পারি 4/5, লসাগু করলে 5 - 1 ডিভাইডেড বাই 5 মানে 4/5। তারপরে যদি আমরা ডট ডট দিই, তারপরে 99 - 1 মানে এটা হয়ে যাবে 98/99। আর একই রকমভাবে লাস্টের যে টার্মটা সেটা 100 - 1 মানে হচ্ছে 99 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। এবার লক্ষ্য করো যে আমাদের 3-এর সাথে 3 কাটে, 4-এর সাথে 4, 5-এর সাথে 5 এরকমভাবে কাটবে। তাহলে 98-এর সাথে 98-এর আগে একটা কোনো টার্ম হবে যেটা আমরা 98 পাবো, সেটার সাথে কাটবে, এবং 99 এবং 99 কাটবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম টার্ম যেটা ছিল সেটা উপরে হয়, আর যেটা লাস্ট টার্ম অর্থাৎ 100টা সেটা হবে নিচে। তাহলে এইটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে উপরে হবে 1 আর নিচে হবে 50। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে 1/50। কোশ্চেন নাম্বার 12 বলেছে দুটি পাইপ এ এবং বি কোনো জলাধারকে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি সম্পূর্ণভাবে 9 মিনিটে পূর্ণ হবে। তো এই কোশ্চেনটা টাইম অ্যান্ড ওয়ার্কের বা পাইপ অ্যান্ড সিস্টেন্সের যেটা কনসেপ্ট একই, কিন্তু এখানে আমাদের একটা স্পেশাল কনসেপ্ট বা একটু কমপ্লিকেটেড আছে, সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে আমাদেরকে বলেছে দুটি পাইপ, একটা হচ্ছে এ যেটা 12 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করে, এবং বি পাইপ যেটা হচ্ছে 16 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করে। তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি সেটা বার করার জন্য আমরা 12 এবং 16 যে এলসিএম বা লসাগু সেটা বার করব। তাহলে 12 এবং 16 দিয়ে এমন একটা সংখ্যা যেটা সেই সংখ্যাকে দুটো দিয়ে ভাগ যায়, এরকম একটা সংখ্যা হচ্ছে 48। তাহলে এখানে এর যে এফিসিয়েন্সি সেটা হয়ে যাবে 4 × 48 হয়, তাহলে এর এফিসিয়েন্সি হবে 4, এবং বি এর এফিসিয়েন্সি হবে 3 × 16 48, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 3। এবার আমাদেরকে বলেছে একটি পাইপ 9 মিনিটে পূর্ণ হয়। 9 মিনিটে পূর্ণ হয় মানে এটার কনসেপ্টটা হচ্ছে যে আমাদের প্রথমে এ এবং বি একসাথে খোলা হয়েছিল, একসাথে খোলার পরে বি কিছুক্ষণ পরে চলে গেছে। তাহলে বি কিছুক্ষণ পরে যদি চলে যায় তাহলে কে কাজ করবে? এ কাজ করবে পুরো 9 মিনিট ধরে। এই যে টোটাল টাইমটা সেটা হচ্ছে 9 মিনিট। এই 9 মিনিট ধরে এ হচ্ছে আমাদের কাজ করেছে, কিন্তু বি কিছুক্ষণ পরে কাজ করার পরে সে ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে আমাদেরকে বার করতে হবে যে এই যে আমরা দাগ টানছি সেই দাগটা পর্যন্ত বি শুধু কাজ করেছে, তাহলে বি এই টাইমটুকুতে বা কত টাইমে কাজ করেছে বা কতক্ষণ কাজ করার পরে বি ছেড়ে দিয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে বি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে কতক্ষণ পরে, সেটা আমাদের বার করতে বলেছে। কিন্তু এ তো আমাদেরকে টোটাল 9 মিনিট ধরে কাজ করেছে, তাহলে এ 9 মিনিটে টোটাল কত কাজ করেছে? তাহলে এ 1 মিনিটে এফিসিয়েন্সি মানে হচ্ছে 1 মিনিটে কাজ করা। তাহলে এখানে এ 1 মিনিটে যদি 4 ইউনিট কাজ করে তাহলে 9 মিনিটে সে কত ইউনিট কাজ করবে? 4 × 9, তাহলে এটা হয়ে যাবে 36 ইউনিট। এবার 36 ইউনিট কার মধ্যে? 48 ইউনিটের মধ্যে 36 ইউনিট কাজ করেছে এ। তাহলে এ হচ্ছে প্রথম বি এর সাথেও কাজ করেছে, তারপর বি চলে যাওয়ার পরেও কাজ করেছে। তাহলে টোটাল এ মানে বি যখন ছিল তখন তার সাথে এবং একার টোটাল কাজ করেছে 36 ইউনিট। এবার 48 থেকে 36 ইউনিট যদি আমরা বাদ দিই তাহলে আমাদের রিমেনিং ওয়ার্ক কত থাকে বা রিমেনিং ক্যাপাসিটি কত থাকে? 48 - 36 ইজ ইকুয়াল টু এটা থাকে হচ্ছে 12 ইউনিট ট্যাঙ্কটি ফুল করতে বাকি থাকে। তাহলে এই যে 12 ইউনিট সেটা কে ফিল করবে? এ তো ফিল করেছে টোটাল 36 ইউনিট 9 মিনিট ধরে। তাহলে বি ফিল করার মানে বি চলে যাওয়ার আগে টোটাল ফিল করেছিল কত ইউনিট? 12 ইউনিট। তাহলে বি সেই ফিল করতে কত সেকেন্ড বা কত মিনিট সময় নিয়েছিল? তাহলে বি টোটাল ফিল করেছিল বি চলে যাওয়ার আগে 12 ইউনিট, এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে 4 মিনিট। অর্থাৎ বি টোটাল 4 মিনিট ধরে কাজ করে বা ট্যাঙ্কি ফিল করে সে চলে গেছিলো। তাহলে এখানে আমাদের অপশান হয়ে যাবে বি 4 মিনিট কাজ করার পরে চলে গেছে, তারপরে এ আবার 5 মিনিট টাকা কাজ করে টোটাল 9 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করেছে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, যে বি টোটাল 4 মিনিট কাজ করার পরে কাজটি ছেড়ে চলে গেছে। 13
একটি আয়তক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গুলার কর্ণ হচ্ছে 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বা এরিয়া কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এইটা একটা আমরা যদি ছবি আঁকার চেষ্টা করি, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তার একটা বাহু যদি এ ধরি এবং অপর বাহু বি ধরলে তার যে কর্ণ বা ডায়াগোনাল সেটা যদি আমরা ডি ধরি, তাহলে ডায়াগোনাল এবং তার দুটি বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা হয় ডি ইজ ইকুয়াল টু আন্ডার রুট এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। অর্থাৎ দুটি বাহুর বর্গের যে বর্গমূল সেটা হয় আমাদের আয়তক্ষেত্রের কর্ণের সাথে সমান। তাহলে এখানে আমাদেরকে কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং বলেছে কর্ণ হচ্ছে অপর একটি বাহুর বা আয়তক্ষেত্রে যে কোনো একটা বাহুর দ্বিগুণ। তাহলে এখানে আমরা এ বাহুটিকে যদি ধরি, তাহলে এ বাহুটি যদি কর্ণ যদি এ বাহুর দ্বিগুণ হয়, তাহলে আমরা এ বাহুটি বলতে পারি কর্ণের হাফ, মানে হচ্ছে এ বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, তাহলে ডি এর মান হচ্ছে 10 ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 5, তাহলে 5-এর যদি স্কোয়ার করি তাহলে এখানে বসাতে পারবো আমরা 25 প্লাস বি এর স্কোয়ার। এবার এইদিকে যদি উভয় দিকে যদি আমরা বর্গ করি, তাহলে এইদিকে হবে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, আর এদিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা বসাতে পারি 25 প্লাস বি এর স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 25টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তার মানে 100 থেকে 25 মাইনাস করলে আমরা পাবো 75। এবার বি ইজ ইকুয়াল টু আমরা যদি লিখতে চাই, তাহলে বি এর এখানে স্কোয়ার ছিল, এদিকে এসে সেটা 75-এর রুট হয়ে যাবে। এবার 75কে দেখো আমরা ভাঙতে পারি 25 গুণিত 3। এবার এটা যদি আমরা রুট করি, তাহলে 25-এর রুট করলে হয় 5 আর 3-এর রুট হয় না, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 5√3। অর্থাৎ আয়তক্ষেত্রে দুটি বাহু, একটা পেলাম এ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 5 সেন্টিমিটার এবং বি ইজ ইকুয়াল টু পেলাম 5√3। এবার বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, ক্ষেত্রফলের ফর্মুলা হয় এ ইন্টু বি, অর্থাৎ দুটি বাহুর গুণফল। যেটা আমাদের এখানে কী হয়ে যাবে, একটা বাহু হচ্ছে এ হচ্ছে 5 এবং বি হচ্ছে 5√3। তাহলে আয়তক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5×5 = 25, 25√3, এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিম্নের কোনটি সত্য। তো এখানে আমাদেরকে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবং একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রে হচ্ছে এইটা এবং আয়তক্ষেত্রে হচ্ছে এইটা। যদি আমরা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি এবং আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে বলেছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী হয়, আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আর বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু এ, মানে হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে সব বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এখানে আমাদের বলেছে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তার মানে বলা আছে এখানে 4a ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এইটা আমাদের করতে হবে যে এখানে তারপরে বলেছে যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদেরকে আর এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে এস। তাহলে এখানে আমাদের তাদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। তো এখানে দেখো আমি যদি ভ্যালু পুটিং মেথডের সাহায্যে করি, অর্থাৎ এক্স ওয়াই এবং এর ভ্যালু যদি আমরা বসিয়ে যদি ট্রাই করি, তাহলে এখানে দেখব যদি আমরা এখানে দেখো এক্সের ভ্যালু যদি র্যান্ডমলি একটা 5 এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 3 বসাই, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বেশি হয়, তাহলে এখানে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা কত পাবো, ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি করি, তাহলে 3×5 পাবো আমরা কত, 15 ইউনিট বা 15 ইউনিট স্কোয়ার। এখানে আমরা দেখব যে আয়তক্ষেত্রের যে পরিসীমা দেওয়া ছিল সেইটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান। তাহলে এখানে 5 আর 3 বসালে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে, 2 গুণিত 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু হবে 8, 5 আর 3 হয় 8 আর 8 2 হয় 16। এই যে 16 আমরা পেলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 15 ইউনিট স্কোয়ার। তাহলে এখানে আয়তক্ষেত্রের যে পরিসীমা 16 সেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 4-এর সাথে সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 16। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাবো, এ ইজ ইকুয়াল পাবো 4×4 = 16, তাহলে এখানে হয়ে যাবে 4। অর্থাৎ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমরা 4 পেলাম। এবার বলেছে আমাদেরকে যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদের কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার, মানে বাহু মানে এখানে 4, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া ছিল কত, আমাদেরকে দেওয়া আছে এস। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 15 পেয়েছি। তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু বসিয়ে দুটোর ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা ভ্যালু বসাতাম, তাহলে আমাদের কেসটা ঠিকঠাক ভ্যালু ভেরিফাই করতো না। কিন্তু আমরা যেহেতু এখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমাটা একই হয়, এরকম একটা ভ্যালু বসিয়েছি এক্স এবং ওয়াইয়ের, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে ভ্যালুগুলো এসেছে সেগুলো একটা ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা 15 পেয়েছি এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা 16 পেয়েছি, এবং তাহলে এখানে আমাদের আর মান হচ্ছে 16 এবং এস মানে 15। তাহলে এখানে সম্পর্কটা কী হবে, সম্পর্কটা হবে আর হচ্ছে এসের থেকে বড় বা আর গ্রেটার দ্যান এস, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। আর এস লেস দেন আর মানেও যা, আর গ্রেটার দেন এস মানেও তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক। 15 নম্বর কোশ্চেন বলেছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি 616 টাকা হয় তাহলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। তো এখানে আমাদের বলেছে
16 টাকা বিক্রি করেছে, দিয়ে আমাদের 12% লাভ হয়েছে। 12% লাভ মানে আমরা বলতে পারি যে 112%-এর ভ্যালু হচ্ছে আমাদের 616 টাকা। যেহেতু আমাদের 12% লাভ, তাহলে আমাদের ক্রয়মূল্য 100 টাকা যদি ধরি, তার সাথে 12% অ্যাড হয়ে 112%-এর দাম হচ্ছে 616 টাকা। তাহলে এখান থেকে 100%-এর দাম অর্থাৎ বস্তুটির যে ক্রয়মূল্য সেটার ভ্যালু কত হবে? এইটা হয়ে যাবে 616 ডিভাইডেড বাই 112 মাল্টিপ্লাইড বাই 100। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 550 টাকা। এটা হচ্ছে বস্তুটির বা দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে দ্রব্যটি 462 টাকা বিক্রি করলেও কত টাকা ক্ষতি হবে। তো এখানে আমাদের বস্তুটির সিপি বা ক্রয় মূল্য হচ্ছে 550, আর তাকে বিক্রি করতে হচ্ছে 462 টাকায়। যেহেতু আমাদের বিক্রয় মূল্য কম হচ্ছে, তার জন্য নিশ্চিত আমাদের ক্ষতি হবে। এই ক্ষতিটা কত হবে? তাহলে ক্ষতি হবে আমাদের বা লস হবে ক্রয় মূল্য অর্থাৎ 550 মাইনাস 462, তাহলে এটা মাইনাস করলে হবে 88 টাকা, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে দেওয়া আছে। তাহলে এইটা হবে বস্তুটিকে যদি 462 টাকা বিক্রি করা হয় তাহলে আমাদের নির্ণেয় ক্ষতি। কোশ্চেন নাম্বার 16, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছরে যদি তাদের লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত 2:3 হয়, তাহলে বি কত টাকা লগ্নি করেছিল। তো এখানে আমাদেরকে লাভের অনুপাত দেওয়া আছে, সেই লাভের অনুপাতটা আমাদের যে পরিমাণে টাকা লগ্নি বা ইনভেস্ট করা হয় সেই অনুপাতের সাথে সমান হয়। তাহলে এখানে আমরা প্রথমে দেখব এ এবং বি কী অনুপাতে টাকাটা লগ্নি করেছিল বা ইনভেস্ট করেছিল। তো এর টোটাল প্রথমে লগ্নি বা ইনভেস্ট করেছিল 7,000 টাকা। 7,000 টাকা টোটাল কত মাস কেটেছিল? 12 মাস, মানে হচ্ছে 1 বছরে যেহেতু লাভটা দেওয়া আছে, তাহলে আমাদের এ টাকা কেটেছিল কত? 12 মাস। এবং বি বলেছে কিছু পরিমাণ টাকা অ্যাড করেছিল বা ইনভেস্ট করেছিল, সেটা যদি আমরা পি ধরি, তাহলে সেটা করেছিল 5 মাস পরে। তাহলে 1 মাস সে টোটাল বিজনেস করেছে, তার মধ্যে 5 মাস পরে যদি ইনভেস্ট করে, তাহলে তার টাকাটা টোটাল খাটবে 7 মাস। তাহলে এইটা হলো বি এর টাকা, এইটা হলো এ এর টাকা। এইটার যে অনুপাত অর্থাৎ তাদের যে ইনভেস্টের অনুপাত, সেটা হচ্ছে তাদের প্রফিট বা লভ্যাংশের অনুপাতের সাথে সমান হবে। তাহলে এইটা আমাদেরকে দেওয়া আছে 2:3। এইটা পেলাম সমীকরণ। এবার এটা সমাধান করতে পারলেই আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা বাই করে লিখি, তাহলে 7,000 মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড বাই পি ইন্টু 7 ইজ ইকুয়াল টু 2/3। এবার দেখো 7 দিয়ে যদি আমরা 7,000কে কাটি, তাহলে এখানে পাবো আমরা কত? 1,000 পাবো। তারপরে 2 দিয়ে যদি 12 কাটি, তাহলে এখানে পাবো 6। আর 3 দিয়ে হচ্ছে 6কে গুণ করব, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু কত পাবো? পি ইজ ইকুয়াল টু পাবো 3 দিয়ে গুণ করবো 6কে, তার মানে আমরা পাবো 18। আর 18-এর সাথে 1,000 যদি গুণ করি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত? 18,000 টাকা পাবো পি এর মান, যেটা হচ্ছে আমাদের বি এর ইনভেস্ট করার যে টাকা সেটার পরিমাণ। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 18,000 টাকা হচ্ছে বি লগ্নি বা ইনভেস্ট করেছে। কোশ্চেন নাম্বার 17, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে শতকরা লাভ কত? তো এই অঙ্কগুলো একদম কমন, সবাই জানো নিশ্চয়ই। তো এগুলো করার প্রসেস হচ্ছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস বা এসপি ইজ ইকুয়াল টু 5টি দ্রব্যের যে ক্রয় মূল্য বা 5 ইন্টু সিপি। এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এটা তো সবাই জানো। এবার এখান থেকে আমাদের এসপি বাই সিপির যে রেশিও সেটা বার করে আমরা লাভ কত হচ্ছে সেটা দেখবো। তাহলে এসপি বা বিক্রয় মূল্য ডিভাইডেড বাই সিপি বা ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এটা রেশিও হয়ে যাবে 5/4। এবার এখানে অনুপাতে এসপি বা আমাদের বিক্রয় মূল্যটা বেশি, তাহলে নিশ্চয়ই লাভ হবে। লাভ কত হয়েছে? 4 থেকে 5 হয়েছে, তার মানে লাভ হয়েছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি লাভ হয়, সেটা প্রফিট পার্সেন্টেজটা কত হবে? তাহলে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু আমাদের 1 ইউনিট লাভ হয়েছে টোটাল 4 ইউনিটের উপর। যেহেতু আমাদের লাভ সবসময় ক্রয়মূল্য বা সিপির উপর নির্ণয় করতে হয়, তাহলে এখানে 1/4 এবার মাল্টিপ্লাইড বাই 100 পার্সেন্টেজ করার জন্য, তাহলে 4 দিয়ে যদি 100 কাটি, তাহলে এইটা আমরা পেয়ে যায় কত? 25%। এইটা হয়ে যাবে আমাদের লাভের পরিমাণ, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 18, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের ইন্ডিভিজুয়াল বয়স কত হবে? তো এখানে আমাদের পিতার বয়স যদি আমাদের ফাদার দিয়ে এফ দ্বারা ডিনোট করি এবং পুত্রের বয়স যদি সন এস দ্বারা ডিনোট করি, তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে এফ প্লাস এস, মানে হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর দেওয়া আছে। এইটা হচ্ছে সমীকরণ 1 পেয়েছি। আর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে 5 বছর পূর্বে পিতার যে বয়স সেটা ছিল কত? f-5 এবং পুত্রের বয়স ছিল s-5। এইটার যে রেশিও সেটা দেওয়া আছে 2:1। তাহলে এটা যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে দেখো। তাহলে এখানে আমরা পাবো f-5 ইজ ইকুয়াল টু 2s-10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f-2s। আর 10টাকে যদি আমরা এদিকে নিয়ে নিই, তাহলে এটা আমরা করতে পারি -5টা এদিকে গেলে +5 হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে
5 থাকবে। তাহলে এইটা আমরা একটা সমীকরণ পেলাম, যেটা হচ্ছে f-2s = -5। তাহলে এইটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কী করতে পারি দেখো। তাহলে একটা সমীকরণ আমাদের প্রথমে ছিল f + s = 100 এবং দ্বিতীয় সমীকরণ আমরা পেলাম f-2s আমরা পেয়েছি কত, -5। এবার এই দুটো সমীকরণ যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস আর এখানে হয়ে যাবে প্লাস। তাহলে -f + f যদি কাটাই তাহলে এখানে 3s আমরা পাবো কত, 105। তাহলে 3s যদি 105 পাই তাহলে আমরা s কত পাবো, 105 / 5। তাহলে 105 / 3। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে এইটা পাবো 3 × 9 আর 3 × 5 হচ্ছে 15। তাহলে যে আমরা যে পুত্র অর্থাৎ সনের যে বর্তমান বয়স পেলাম সেটা পেলাম 35 বছর। এবার যে প্রথম সমীকরণটা আমাদের ছিল সেখান থেকে যদি আমরা ফাদারের বয়স নির্ণয় করতে চাই তাহলে ফাদারের বয়স কত হবে, 100 থেকে সনের বয়স অর্থাৎ 35 যদি বাদ দিই তাহলে পিতার বয়স বা বাবার বয়স সেটা আমরা পেয়ে যাবো কত, 65 বছর। তারপর বলেছে আমাদেরকে অ্যান্সার বার করতে বলেছে 10 বছর পরে তাদের বয়স কত হবে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে, 35 + 10 মানে হচ্ছে 45 বছর হয়ে যাবে। এবং পিতার বয়স বা ফাদারের বয়স কত হবে, 65 + 10 মানে এইটা হয়ে যাবে 75 বছর। তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে 75 বছর এবং পুত্রের বয়স হবে 45 বছর, যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 দিয়েছে সরল সুদ থেকে, যেখানে আমাদেরকে বলেছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। অর্থাৎ সরল সুদে টাকা দ্বিগুণ হওয়া মানে আমাদের মূলধন যদি দ্বিগুণ হয়, মানে এটাকে 2p যদি ধরি তাহলে এখান থেকে যদি আমাদের সুদ হবে p এবং আসল সেইটাও হবে আমাদের p। দ্বিগুণ হওয়া মানে আমাদের হচ্ছে আসল এবং সুদ সেটা হচ্ছে পরস্পরের সাথে সমান হবে। এবার আমরা সরল সুদের যে সম্পর্ক সেটা কি জানি, সেটা জানি সুদ I = PTR / 100। এখান থেকে আমাদেরকে টাইমটা কত সেটা বার করতে বলেছে। তাহলে t আমরা কত লিখতে পারি, t আমরা লিখতে পারি I × 100 / p × r। এবার এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে কী পাবো দেখো, আয়ের ভ্যালু হচ্ছে আমাদের p আর ধরেছি, আর এখানে আসলে ভ্যালু আমাদের একই। তাহলে উপরে দুটো একই থাকবে, সেই দুটো কেটে যাবে। এখানে আর এর ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 18.75%। তাহলে পি যদি কেটে যায় তাহলে আমাদের দেখো শেষ পর্যন্ত কি আসবে, উপরে আছে কত আমাদের 100 আর নিচের যে দুটো দশমিক আছে সেই দুটো দশমিক তোলার জন্য আমরা উপরে একটা 100 লিখতে পারি আর নিচে আছে 1875। এবার দেখো 1875 এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে এইটা পাই আমরা 75, আর 100কে যদি 25 দিয়ে কাটি তাহলে এটা পাই 4। তারপরে 75কে 25 দিয়ে কাটলে পাই 3 এবং 100কে 25 দিয়ে কাটলে পাই 4। তাহলে উপরে আমাদের এলো 4 × 4 = 16 আর নিচে এলো 3। এইটা যদি কাটাকাটি করি তাহলে এইটা আসে 5 × 1 = 3 বছর। এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম। এবার আমাদেরকে টাইমটা বছর এবং মাসে দিয়েছে। বছর এবং মাস মানে হচ্ছে আমাদের 5 পূর্ণ যেটা আছে সেটা হবে 5 বছর তো হয়ে গেল, আর 1/3 যেটা আছে সেটাকে আমরা মাসে কনভার্ট করার জন্য এটাকে যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা 3 × 4 = 12। তাহলে আমাদের টোটাল কত পেলাম অ্যান্সার, এইটা হয়ে যাবে আমাদের 5 বছর 4 মাস। এইটা হয়ে যাবে আমাদের টোটাল টাইম, যেই টাইমের জন্য আমাদের টাকাটা সরল সুদে দ্বিগুণ হবে। তাহলে আমাদের 5 বছর 4 মাস, অর্থাৎ অপশান নাম্বার বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 20 দিয়েছে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে, যেখানে বলেছে যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু বা HCF বলেছে 6, তবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর মধ্যে অনুপাত কত হবে। তো আমরা জানি যদি আমাদের দুটি সংখ্যা থাকে, একটি হচ্ছে a এবং অপর সংখ্যা যদি b থাকে, তাহলে তাদের গুণফলের যে মান বা তাদের গুণফলের যে আমাদের ভ্যালুটা পাই সেটা তাদের HCF অর্থাৎ গসাগু এবং এলসিএমের যে গুণফল সেটার সাথে সমান হয়। এটা তো আমরা সবাই জানি, এটা একটা বেসিক ফর্মুলা। তো আমাদের এখানে দেখো আমাদের হচ্ছে ভ্যালুগুলো কী কী দেওয়া আছে। আমাদের দেওয়া আছে HCF অর্থাৎ গসাগু দেওয়া আছে 6, এলসিএমটা আমরা জানি না। আর এখানে আমাদেরকে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 2160। তারপর এখান থেকে আমরা যদি এলসিএম বার করতে চাই তাহলে এলসিএম বার করতে চাইলে 2160 / 6 করতে হবে। তাহলে এটা যদি ভাগ করি তাহলে এটা পাবো 3 × 6 = 18, তাহলে এটা হয়ে যাবে 360 এলসিএমটা। এবার আমাদেরকে বলেছে এলসিএম এবং এইচসিএফের অনুপাত, অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে এইচসিএফ, তাহলে এইচসিএফ অনুপাত এলসিএম বা লসাগুর যে রেশিও সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এইচসিএফ তো আমাদের আগেই দেওয়া ছিল, সেটা ছিল 6 এবং এলসিএম যেটা আমরা বেসিক ফর্মুলা থেকে বার করলাম সেটা পেলাম আমরা 360। এইটাকে যদি দেখো 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে হবে 1 আর এদিকে হবে 6 × 6 = 36, তাহলে 6 আর 0 মানে হচ্ছে 60। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে এইচসিএফ এবং এলসিএমের যে রেশিও বা অনুপাতটা আমাদের বার করতে বলেছিল সেটা হচ্ছে 1:60, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন 21 এটা হচ্ছে টাইম ডিস্টেন্সের নৌকার যে অঙ্কগুলো থাকে সেখান থেকে দিয়েছে,
যেখানে আমাদেরকে বলেছে স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিম এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকাটি 24 কিলোমিটার যেতে কত সময় নেবে? তো আমরা অনুকূল বা ডাউন স্ট্রিম মানে জানি, আমরা হচ্ছে নৌকার বেগ যদি বি ধরি আর স্রোতের বেগ যদি এস ধরি, তাহলে সেই দুটোর যোগফল হয়, যেখানে বি মানে হচ্ছে আমাদের স্থির জলে নৌকার বেগ আর এস মানে হচ্ছে আমাদের স্রোতের বেগ বা নদীর যে স্রোতের বেগ থাকে। আর এখানে আমাদেরকে স্থির জলে কত সময় লাগবে সেটা বলেছে, তার মানে আমাদেরকে স্থির জলে নৌকার যে বেগ সেটা আমাদের টার্গেট থাকবে, সেটা আমাদের অর্থাৎ বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তারপরে দেওয়া আছে দেখো স্রোতের প্রতিকূলে বেগ কত দেওয়া আছে, এইটা ইকুয়াল টু অনুকূলে বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে বেগ মানে হচ্ছে আপ স্ট্রিম মানে হচ্ছে ইউএস ইকুয়াল টু দেওয়া আছে, এইটা মানে হয় নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ অর্থাৎ বি মাইনাস এস, এটা দেওয়া আছে আমাদেরকে 8 কিলোমিটার পার ঘন্টা। এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখো এস এবং এস কাটে, তাহলে 2b ইকুয়াল টু আমরা কত পাই 12 + 8 মানে হচ্ছে 20, তাহলে বি ইকুয়াল টু আমরা কত পাবো 20কে 2 দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে আমরা 10 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকাটা কত বেগে যায়, সেটার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তো স্থির জলে আমাদের গতিবেগ কত পেলাম 10 কিলোমিটার পার আওয়ার পেলাম, আর আমাদের ডিস্টেন্সটা দেওয়া আছে 24 কিলোমিটার, তাহলে সেটাকে ভাগ করে দেবো, তাহলে এটা টাইম লাগবে 24 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই তার স্পিড, তাহলে এইটা হয়ে যাবে 10, তাহলে এইটা হয়ে যাবে 2.4 আওয়ার অর্থাৎ 2.4 ঘন্টা আমাদের সময় লাগবে, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 22 দিয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, যেখানে আমাদেরকে বলেছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথে কিছু অংশ সে পদব্রজে মানে হেঁটে যায় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে অতিক্রম করে। তিনি পদব্রজে বা কতটা দূরত্ব হেঁটে অতিক্রম করেছিলেন সেই দূরত্বটার ভ্যালু আমাদেরকে বার করতে বলেছে। তো এইটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে টোটাল আমাদের যে রাস্তা সেটা ছিল 61 কিলোমিটার। এই 61 কিলোমিটার যে পথ সে গেছে টোটাল 9 ঘন্টায়। এবার এই 61 কিলোমিটার যে পথ তার মধ্যে বলেছে কিছু পরিমাণ পথ অর্থাৎ এ থেকে আমরা বি যদি ধরি তাহলে এইটা হচ্ছে সে হেঁটে গেছে। এই হেঁটে যাওয়ার সময় সে কতটা দূরত্ব হেঁটে গেছে সেইটা আমাদেরকে বলেনি, এখানে আমাদের স্পিডটা দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। তারপরে কিছুটা দূরত্ব বি থেকে সি পর্যন্ত সে গেছে সাইকেলে, এই সাইকেলে যখন গেছে তার যে গতিবেগ ছিল সেটা ছিল 9 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমাদের যে বোঝার জিনিস, সেইটা টোটাল হচ্ছে 61 কিলোমিটার পর তার মধ্যে সে কিছুটা দূরত্ব এ থেকে বি পর্যন্ত সে হেঁটে গেছে বা পদব্রজে গেছে, সেটা স্পিড দেওয়া আছে আমাদেরকে 4 কিলোমিটার পার আওয়ার এবং কিছুটা পথ সে 61 কিলোমিটারের মধ্যে সাইকেলে গেছে, সেটার স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এই দুটো মিলে আমাদেরকে সে টোটাল অতিক্রম করেছে 9 ঘন্টায়। তাহলে আমরা সমীকরণটা কী লিখতে পারি, আমরা যদি লিখি যে টোটাল সে কিলোমিটার পথ গেছে পদব্রজে, তাহলে আমাদের সে সাইকেলে কত কিলোমিটার পথ যাবে, সাইকেলে যাবে টোটাল যদি আমাদের 61 কিলোমিটার পথ হয় তাহলে সে সাইকেলে যাবে 61 - এইটা বোঝা গেছে। এইটা হচ্ছে আমাদের টোটাল যে পথ সেইটা বলেছিল 61 কিলোমিটার। এবার তার মধ্যে যদি আমরা হেঁটে ধরি সে গেছে কিলোমিটার, তাহলে 61 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে বাকিটা হচ্ছে সে সাইকেলে গেছে। তাহলে কিলোমিটার পথ যেটা আমার সে হেঁটে গেছে সেটা গেছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে টোটাল ডিস্ট্যান্সকে যদি আমরা টাইম স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম পাই। আর এখানে যে সাইকেলে গেছে সেই ডিস্ট্যান্সটাকে যদি আমরা সাইকেলের স্পিড দিয়ে ভাগ করি অর্থাৎ 9 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা টাইম পাই। এই যে দুটো টাইম সেই দুটো টাইমের মান কত, সেই দুটো টাইম হচ্ছে 9 ঘন্টায়, যেহেতু আমাদেরকে প্রথমে বলা আছে যে 61 কিলোমিটার যে টোটাল পথ সেটা সে 9 ঘন্টায় কভার করেছিল। তাহলে এখান থেকে আমরা টোটাল একবার হেঁটে একবার সাইকেলের টোটাল টাইমটা পেলাম, সেই দুটো টাইম অ্যাড করে আমাদের 9 ঘন্টা পাওয়ার কথা। এবার এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে আমাদের দেখো 36 লসাগু হবে, 36 লসাগু মানে হবে উপরে হবে 9a প্লাস এইটার সাথে হবে 4 মাল্টিপ্লাইড বাই 61 মাইনাস এ হবে ইকুয়াল টু আমরা কত পাবো 9। তাহলে উপরে যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো 9a আর এখানে -4a হবে, তাহলে উপরে হয়ে যাবে 5a প্লাস 61কে 4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 4 আর 4 6 হচ্ছে 24 অর্থাৎ 244 ইকুয়াল টু 9 মাল্টিপ্লাইড বাই 36, 36টা এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। তারপরে আমরা যদি সমীকরণটা সমাধান করি তাহলে কী হবে দেখো, তাহলে 5aটাও বাদিকে রাখবো আর 244 যেটা আছে সেটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এইটা আমরা পাবো 5a ইকুয়াল টু 9কে 9 মাল্টিপ্লাইড বাই 36, এটা হচ্ছে 324 মাইনাস 244, তাহলে 5a ইকুয়াল টু আমরা পেয়ে যাব এটা হচ্ছে 80 হবে। তাহলে a ইকুয়াল টু আমরা পাবো 80 ডিভাইডেড বাই 5, তাহলে এইটা পেয়ে যাবো আমরা 16 কিলোমিটার। অর্থাৎ এর ভ্যালুটা আমরা কী পেলাম, এর ভ্যালুটা ধরেছিলাম যে সেই লোকটি পদব্রেজে বা পায়ে হেঁটে কত কিলোমিটার পর অতিক্রম করেছিল, তাহলে এইটা হয়ে যাবে 16 কিলোমিটার সে অতিক্রম করেছিল পায়ে হেঁটে, তাহলে এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে বোঝার কিছু নেই, শুধু সমীকরণটা গঠন করতে পারলে সে ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা করে দিতে পারবো। কোশ্চেন 23 এটা দিয়েছে আমাদেরকে পরিমিতির আয়তক্ষেত্র থেকে,
যেখানে বলেছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 100 মিটার এবং 80 মিটার। বাগানের চারিদিকে যদি 10 মিটার চওড়া একটি রাস্তা থাকে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটা আমরা একদম বেসিক দিয়ে ভালো করে বুঝবো, তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো আমাদেরকে এমন একটা কন্ডিশন দেওয়া আছে যে এটা আমাদের একটা আয়তক্ষেত্র বাগান দেওয়া আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে 100 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 80 মিটার। এর বাগানের চারপাশ দিয়ে আমাদেরকে বলা আছে একটা রাস্তা আছে। বাগানের চারপাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে 10 মিটার চওড়া। 10 মিটার চওড়া মানে এইখান থেকে এই দূরত্বটা যেটা হবে সেটাও 10, আর এখান থেকে এই দূরত্বটা সেটা হবে 10। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে 10 দেওয়া আছে। তারপর বলেছে রাস্তাটির ক্ষেত্রফল। রাস্তাটির ক্ষেত্রফল মানে আমাদেরকে এই যে আমি শেডেড করছি অর্থাৎ দাগ দিচ্ছি সেই পোর্শনটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে বলেছে। তো এইটার বার করার বেসিক ট্রিক্স হলো, আমরা যে টোটাল রাস্তা সহ যে আয়তক্ষেত্রটা পেলাম অর্থাৎ একদম বাইরের বাউন্ডারি দিয়ে লাইনটা আমরা যে পেলাম, সেই লাইনটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? ভেতরের যে আমাদের বাগানটা ছিল তার দৈর্ঘ্য ছিল 100 মিটার। এবার 100 মিটার যখন দৈর্ঘ্য ছিল তখন আমাদের বাগানটার রাস্তাটা ছিল না। এবার রাস্তা করার ফলে আমাদের দৈর্ঘ্যের দুই পাশে 10 মিটার এবং বাঁ পাশে 10 মিটার এবং ডান পাশে 10 মিটার করে যদি বাড়ে, তাহলে দৈর্ঘ্য এখন কত হবে? 100 প্লাস 10 মানে হচ্ছে 20, তার মানে এইটা হয়ে যাবে, এখন দৈর্ঘ্য হয়ে যাবে 120 মিটার। এইটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তাহলে একই রকমভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ কত হবে? রাস্তা সহ বাগানের প্রস্থ, আগের প্রস্থ ছিল কত? 80, এখন প্রস্থতে এদিকে 10 আর এদিকে 10 বৃদ্ধি পাবে। তাহলে এখন প্রস্থ কত হয়ে যাবে? 80 প্লাস 20, দুই দিকে 10 10 করে 20, তাহলে এইটা হয়ে যাবে 100 মিটার। তাহলে বুঝতে হবে আমাদের যে রাস্তা সহ বাগানের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 120 মিটার এবং প্রস্থ যেটা সেটা হচ্ছে 100 মিটার। তাহলে আমরা কি করব এখানে একটু বোঝার চেষ্টা করো। যে আমাদেরকে বলেছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল মানে টোটাল যে আমাদের বড় আয়তক্ষেত্রটা পেলাম সেটা থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা শেডেড পোর্শন অর্থাৎ দাগ দেওয়া পোর্শনের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফলটা এইটা কী হবে? এইটা হবে আমাদের টোটাল যে বড় যে আয়তক্ষেত্রটা পেলাম অর্থাৎ বা রাস্তা সহ যে ক্ষেত্রফল, সেটার ক্ষেত্রফল কত হবে? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে বড় সহ রাস্তা সহ দৈর্ঘ্য ক্ষেত্রফলটির ক্ষেত্রফল হবে 120 মাল্টিপ্লাইড বাই তার দৈর্ঘ্য হচ্ছে 120 এবং প্রস্থ হচ্ছে 100। এইটা থেকে আমরা কত মাইনাস করব? মাইনাস করব রাস্তা বাদে অর্থাৎ আমাদের টোটাল প্রথমে যে আয়তক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত ছিল? 100, আর তার প্রস্থ কত ছিল? 80। এই পর্যন্ত বোঝা গেছে যে আমাদের হচ্ছে রাস্তা সহ যে দৈর্ঘ্যটা হয়েছে 120 এবং প্রস্থটা হয়েছে 100, তাদের যে ক্ষেত্রফল সেটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ সেটা হচ্ছে 120 মাল্টিপ্লাইড বাই 100। তাদের থেকে মাইনাস করব কি? তাদের থেকে মাইনাস করব আমরা হচ্ছে আমাদের আগে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে বাগানটা ছিল সেই বাগানটার ক্ষেত্রফলটা মাইনাস করলে আমরা বাকি যে শেডেড পোর্শনটা পাবো সেটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে মাইনাস করব কি? বাগানের ক্ষেত্রফল মানে হচ্ছে 100 মাল্টিপ্লাইড বাই 80। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে দেখো 12,000 মাইনাস এর নিচে হবে কত? 8,000। 80কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পেয়ে যাব 4,000 বর্গ মিটার বা 4,000 মিটার স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে আমাদের যে শেডের পোর্শন বা রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, 4,000 বর্গ মিটার। বোঝা গেছে? এইটাও পরিমিতি থেকে ভালো অঙ্ক, ভালো করে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 24, এটা হচ্ছে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে দিয়েছে, যেখানে বলেছে পরপর 7টি সংখ্যার অ্যাভারেজ বা গড় হচ্ছে 20, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এইটা আমরা একটা করতে পারি এক্স ধরে। তা আর একটা বেশি কনসেপ্ট থেকে সেটা বোঝার চেষ্টা করো। তা আমাদের বলেছে 7টি সংখ্যা দেওয়া আছে, সেই 7টি সংখ্যার অ্যাভারেজ বা গড় হচ্ছে 20। এবার এই 7টি সংখ্যার মধ্যে আমাদের মিডিল সংখ্যা বা মাঝের সংখ্যা যদি 20 হয়, তাহলে তার ডান দিকে 3টি সংখ্যা থাকবে এবং বাম দিকে 3টি সংখ্যা থাকবে, দিয়ে আমাদের টোটাল সংখ্যা কটা হবে? 7টা সংখ্যা হবে। তো এই টোটাল 7টা সংখ্যা যেগুলো বলেছে সেগুলো বলেছে পরপর অর্থাৎ কনজিকিউটিভ নাম্বারস বলেছে। তাহলে কনজিকিউটিভ নাম্বার যদি হয় তাহলে তার অ্যাভারেজ বলেছে 20, তাহলে তারপরে অ্যাভারেজের 20-র পরে কত সংখ্যা হবে? ডান দিকে এক করে বাড়বে, তার মানে 21, 22 এবং 23। তার আগে কত হবে? 19, 18 এবং 17। এইটা হয়ে যাবে আমাদের সেই নাম্বারটার শ্রেণী, অর্থাৎ 17 থেকে যে 23 পর্যন্ত নাম্বারটা গেল তার যে প্রত্যেকটা পরপর সংখ্যা বা কনজিকিউটিভ সংখ্যা, সেই কনজিকিউটিভ সংখ্যার গড় যদি আমাদের 20 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত বলেছে? বৃহত্তম সংখ্যাটি আমাদের এ হয়ে যাবে 23 অর্থাৎ 23, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এখানে এক্স ধরার কোনো দরকার নেই। যে আমাদের কনজিকিউটিভ যদি না বলতো তাহলে আমরা এক্স ধরে করতাম। এখানে যেহেতু কনজিকিউটিভ বলেছে তার মানে আমাদের 20টা আমরা মিডিলে বসিয়ে দিলাম, আর বাকি যে 6টা সংখ্যা সেটার যেহেতু গড় মানে হচ্ছে আমাদের সবসময় মিডল পোর্শনের ভ্যালুটা হয়। এবার তার মানে আমরা ডান দিকে 3টি সংখ্যা বসাবো, বাম দিকে 3টি সংখ্যা বসাবো। এবার আমাদেরকে যেটা বার করতে বলবে, যদি আমাদেরকে স্মলেস্ট বলতো বা ক্ষুদ্রতম বলতো তাহলে 17 অ্যান্সার হতো। যেহেতু আমাদেরকে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 23। কোয়েশ্চেন 25, এই অঙ্কটা দিয়েছে নাম্বার সিস্টেম থেকে, যেখানে বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল হচ্ছে 8,
সংখ্যাটি থেকে যদি 18 বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত হবে? তো এখানে আমরা যদি ধরি একক এবং দশকের দুটি অঙ্ক, তার মধ্যে যদি আমরা ধরি যে এককের যে স্থানের অঙ্কটা সেটা যদি আমরা এ ধরি এবং দশকের স্থানের অঙ্কটা যদি এ ধরি এবং এককের যদি বি ধরি, তাহলে সংখ্যাটি আমাদের কত হবে? এইটা হবে 10a প্লাস বি, এইটা হবে আমাদের সংখ্যাটা। এবার আমাদেরকে বলেছে যে সংখ্যাটির অঙ্কদ্বয় অর্থাৎ a প্লাস বি এর যে মান সেটা দেওয়া আছে আমাদেরকে 8, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8। এবার বলেছে সংখ্যাটি থেকে যদি আমরা 18 বাদ দিই, সংখ্যাটি মানে কোনটা হবে? এইটা হবে 10a প্লাস বি, তার থেকে যদি আমরা 18 মাইনাস করি তাহলে এইটা হয় সংখ্যা দুটির এইটার মান কত হয় না, সংখ্যা দুটি স্থান পরিবর্তন করে, অর্থাৎ a এর জায়গাতে b যায় এবং b এর জায়গাতে a যায়, তাহলে এইটা কত হবে? 10b প্লাস এ, এইটা হবে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, সংখ্যাটিকে আমি এখানে লিখে রাখছি 10a প্লাস বি, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো 10a থেকে যদি এখানকার একটা a মাইনাস করি তাহলে এটা হয় 9a, একই রকমভাবে এইটা 10bটা এদিকে আসে তাহলে এইটা হবে মাইনাস 9b ইজ ইকুয়াল টু এইটা আমরা পাবো কত? 18। তাহলে a মাইনাস বি উভয় দিককে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই তাহলে 18কে 9 দিয়ে ভাগ, আর এখান থেকে 9 কমন নিলে এইটা হয়ে যাবে 2, অর্থাৎ a মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 2। আর এখানে আমাদের প্রথমে পেয়েছিলাম অঙ্ক দুটি সমষ্টি a প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম? 8। তাহলে এখানে যদি a মাইনাস বি এবং a প্লাস বিকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা a এবং b এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের a প্লাস বি হচ্ছে 8 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 2। তাহলে এখানে b এবং b যদি কাটি তাহলে 2a ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? 10। তাহলে a ইজ ইকুয়াল টু পেয়ে যাব 5। এবার এখানে a ইজ ইকুয়াল টু যখন 5 পেলাম তখন প্রথম সমীকরণ যদি আমরা a এর মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে b ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3। তাহলে এখানে আমরা a এবং b এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমরা সংখ্যাটি বার করতে আর কোনো সমস্যা নেই। তাহলে সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটি কত ছিল আমাদের? 10a প্লাস বি ছিল। তাহলে 10a মানে হচ্ছে 10 × 5 মানে হচ্ছে 50 প্লাস বি মানে হচ্ছে 3, তাহলে সংখ্যাটি হয়ে যাবে আমাদের 53 বা 53, যেটা হয়ে যাবে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 26, যে অঙ্কটা দিয়েছে পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাতের যে মিক্সড কনসেপ্ট সেটা থেকে আমাদেরকে দিয়েছে, যেখানে বলেছে a ইজ ইকুয়াল টু যদি a এর 90% ইজ ইকুয়াল টু b এর 30% এবং b ইজ ইকুয়াল টু a এর 2x% হয় তবে x এর ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে নিউমেরিক্যালসে বার করতে বলেছে। তো এখানে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা যদি লেখার চেষ্টা করি তাহলে a 90%, তার মানে 90% মানে আমরা লিখতে পারি কত? 90 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই a, এটা মানে হচ্ছে a এর 90% ইজ ইকুয়াল টু b এর 30% মানে আমরা লিখতে পারি 30, আর নিচে হচ্ছে 100, এইটা মাল্টিপ্লাইড বাই b, এইটা মানে হচ্ছে b এর 30%, এইটা আমাদেরকে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা যদি 100 কাটি আর 30 দিয়ে যদি 90 কাটি তাহলে এইটা হয় 3, তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? a ইজ ইকুয়াল টু 3টা এদিকে ভাগ হয়ে যাবে তাহলে b/3 লিখতে পারি, বা b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 × a। এবার এইটা পেলাম b ইজ ইকুয়াল টু 3 × a, আর আমাদেরকে কোশ্চেনে কী দেওয়া আছে দেখো b ইজ ইকুয়াল টু a এর 2x%, তাহলে b এর জায়গায় যদি a এর 2x%টা বসিয়ে দিই তাহলে a এর 2x% মানে আমরা কত লিখতে পারি? 2x, পার্সেন্টেজ মানে আমরা নিচে 100 আর এটাকে মাল্টিপ্লাইড বাই a, এইটা মানে হচ্ছে আমাদেরকে দেওয়া আছে b ইজ ইকুয়াল টু a এর 2x% মানে হচ্ছে এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 2x × a ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 3a। এবার এখান থেকে a আর a বাম দিকে এবং ডান দিকে কেটে যায় তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পাই? x ইজ ইকুয়াল টু আমরা পাই 3 এর সাথে 100টা মাল্টিপ্লাই যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 300, আর এদিককার 2টা এখানে এসে ভাগ হয়ে যাবে তাহলে এইটা হয়ে যাবে 300 ডিভাইডেড বাই 2 মানে এইটা হয়ে যাবে 150 বা 150, তাহলে এইটা হয়ে যাবে x এর ভ্যালু, যেটা কোনো পার্সেন্টেজ থাকবে না, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেন আমাদের বেসিক ত্রিভুজের কনসেপ্ট থেকে দিয়েছে, যেখানে বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু কত হবে? তো আমরা একটা যে কোনো ট্রায়াঙ্গেল, সেটা সমকোণী হতে পারে, সমদ্বিবাহু হতে পারে বা সমবাহু হতে পারে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি যে ত্রিভুজটির 3টি কোণের মান সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। অর্থাৎ 3টি কোণের সমষ্টি যদি সবসময় 180 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদেরকে 3টি কোণ দেওয়া আছে, সেইটার মধ্যে x এর মান লুকিয়ে আছে, সেই x এর মানটা আমরা কী করে বার করব দেখো। তো আমাদেরকে 3টি কোণ দেওয়া আছে, একটা হচ্ছে 3x ডিগ্রি, একটা আছে 2x - 7 ডিগ্রি, আর একটা দেওয়া আছে 4x - 11 ডিগ্রি। এই 3টি কোণের যে সমষ্টি সেইটা হবে আমাদের 180 ডিগ্রির সাথে সমান হবে, এইটা 180 ডিগ্রির সাথে সমান হবে। এবার এইটা আমাদের 2x + 4x 6x + 3x, এইটা হচ্ছে টোটাল আমাদের 9x - 11, আর সাথে যদি অ্যাড করি তাহলে এইটা হবে 18 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটা কিচ্ছু নয়, জাস্ট ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা 9ax ইজ ইকুয়াল টু লিখতে পারি
180 সাথে যদি আমরা 18 অ্যাড করি তাহলে এইটা হয়ে যাবে 198 অর্থাৎ 198। তারপরে এক্স ইজ ইকুয়াল টু 198 ডিভাইডেড বাই 9, তাহলে এইটা হয়ে যাবে 9 2 18 আর 9 2 18, তাহলে এক্সের মান হয়ে যাবে 22 ডিগ্রি, যেটা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন 28 টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দিয়েছে একজন মোটর আরোহী এ থেকে বিতে 20 মিটার পার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় বেগ কত? তো এখানে আমাদের একটা জিনিস বা কেস লক্ষ্য করার যে আমাদের ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্বটা দুই ক্ষেত্রে যদি সমান থাকে এবং গতিবেগটা যদি আলাদা আলাদা হয়, তাহলে এখানে যে আমাদের অ্যাভারেজ স্পিড সেটা বার করার ফর্মুলা হচ্ছে বা শর্ট ট্রিক্স হচ্ছে 2 × xy ডিভাইডেড বাই x + y, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে আমাদের অ্যাভারেজ স্পিড কত হবে? তাহলে আমাদের ভ্যালুটা বসিয়ে দেবো 2 × x মানে আমাদের 20, y মানে হচ্ছে 30, নিচে কত হবে 20 + 30, তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে উপরে হয়ে যাবে এইটা হবে আর নিচে হবে কত 30 আর 20 হচ্ছে 50, তাহলে 0 0 যদি কাটি 5 দিয়ে 20 কাটলে হয় 4, তাহলে উপরে হবে কত 4 2 8 আর 3 8 হচ্ছে 24, এইটা হয়ে যাবে 24 কিলোমিটার পার আবার, তাহলে এইটা হয়ে যাবে অ্যাভারেজ স্পিড, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক। 29 নম্বর কোশ্চেন দিয়েছে লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে, বেসিক কনসেপ্ট কিছুই নাই, বলেছে তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে 1:2:3 এবং তাদের গসাগু হচ্ছে 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে আমাদের সংখ্যার তিনটি দেওয়া আছে, সেই সংখ্যা তিনটিকে প্রথম সংখ্যা 1 দেওয়া আছে, তাহলে সেইটাকে আমরা যদি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যা 2কে আমরা যদি 2x এবং তৃতীয় সংখ্যা 3কে যদি আমরা 3x ধরি, তাহলে বলেছে তাদের গসাগু হচ্ছে 12। তাহলে সংখ্যা যদি আমাদের একটি দুটি বা তিনটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই সংখ্যাগুলির গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হচ্ছে সংখ্যা যেগুলি দেওয়া থাকবে তাদের মধ্যে সবথেকে বড় যে কমন সংখ্যাটি থাকবে সেইটা আমাদের গসাগু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে সংখ্যা তিনটি পেলাম এক্স ধরার পরে, তাদের মধ্যে সবথেকে কমন কি আছে? প্রত্যেকটার মধ্যে দেখো এক্স কমন আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এই এক্স যেটার ভ্যালু সেইটা হচ্ছে আমাদের 12, যেটা আমাদের গসাগু দেওয়া আছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা এখানে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেছি, কোশ্চেনে দেওয়া ছিল গসাগু মানে আমরা 12 পেয়ে গেলাম। তাহলে এখানে সংখ্যা তিনটি যেটা পেলাম এক্স, 2x এবং 3x, এই তিনটির মধ্যে নিশ্চয়ই 3xটা আমাদের সবথেকে বড় সংখ্যা হবে। তাহলে এই 3x এর ভ্যালু কত হবে? 3 × 12 = এইটা হয়ে যাবে 36, তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30 বলেছে আমাদেরকে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে 7 × 11, 16 × 20 এবং 21 × 22, এগুলোকে বলেছে বড় থেকে ছোট থেকে অনুযায়ী আমাদেরকে সাজাতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের যে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে তাদের হরগুলো অর্থাৎ নিজের যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাগু করব। লসাগু আমাদের এখানে তাহলে কত কত লসাগু হবে? 11, 20 এবং 22, তাহলে 11, 20 এবং 22 যদি লসাগু করার চেষ্টা করি, তাহলে প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 11 থাকবে, এখানে 10 আর এখানে 22কে 2 দিয়ে ভাগ দিলে হবে 11। তারপরে যদি আমরা 11 ভাগ দিই তাহলে এখানে হবে 1, এখানে 10 থেকে যাবে আর এখানে হবে 1, তাহলে আমাদের এলসিএম বা লসাগু কত হবে হরগুলির? 21 2 হচ্ছে 22 আর 22 আর 10 মাল্টিপ্লাই করলে হয় 220, তাহলে আমরা 220 পেলাম লসাগু। তিনটে যে হর ছিল তিনটে ভগ্নাংশের, সেই তিনটির আমরা লসাগুটা পেলাম 220। এবার আমরা প্রত্যেকটা যে ভগ্নাংশ দেওয়া ছিল সেগুলোকে আমরা তাদের তিনটির যে লসাগু পেলাম সেই লসাগু দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের ছিল 7/11, সেটাকে যদি আমরা 220 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 11 দিয়ে 22 কাটলে এটা হয় 2 গুণিত আর এখানে 0, তাহলে 20, তাহলে 20 গুণিত 7 মানে হচ্ছে 140। প্রথম ভগ্নাংশ মানে আমরা পেলাম 140। দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল? 16/20, তাহলে 16/20 মাল্টিপ্লাইড বাই 220, তাহলে এইটা দিয়ে যদি কাটি তাহলে এইটা হবে 11 এবং 11 দিয়ে 16কে গুণ করলে এটা হয় 176। তারপরে 21/22 মাল্টিপ্লাইড বাই 220, তাহলে 22 দিয়ে যদি 220কে কাটি তাহলে এটা হয় 10, তাহলে 21 গুণিত 10 মানে হচ্ছে এটা হচ্ছে 210। এবার আমরা এই দুটি সংখ্যা যেগুলো আমরা নর্মাল সংখ্যা পেলাম সেগুলোকে আমরা কম্পেয়ার করব। তাহলে 140, 176 এবং 210-এর মধ্যে কে বড়? সবথেকে বড় হচ্ছে 210, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। তারপরে 176 এটা হচ্ছে 2 নম্বর এবং 140 এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এগুলোকে আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজানো মানেই যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা বড় থেকে ছোট সাজাবো। তাহলে এখানে বড় থেকে ছোট সাজালে আমাদের 210 কোন ভগ্নাংশ থেকে এসছে? 21/22 থেকে এসছে, তাহলে 21/22। তারপরে কোনটা হবে? তারপরে হবে 16/20, তারপরে হবে আমাদের 7/11, তাহলে এইটা হবে আমাদের বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে ক্রম, যেটা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।